মাইক্রোসফট এক্সেলের আমাদের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। আমরা গতদিন আমাদের এই ইন্টারফেস সম্পর্কে কিছু আলোচনা করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানেও রিবন আছে, তারপরে ট্যাব অথবা মেনু আছে। কিছু মেনু মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে, আবার কিছু মেনু হয়তো বাড়তি আছে। ঠিক আছে, তো আমরা এগুলো এক এক করে সবগুলোই দেখবো। আমাদের এখানে ক্লিপবোর্ড যে অপশনটা, এটা এই পুরোটাই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যা যা দেখলাম এখানে সেম বিষয়গুলো আছে। তারপরে ফন্ট, এটাও মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে। আমরা একটা টেক্সট লেখার পর সেই লেখাকে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, তারপরে ফন্ট সাইজ দিতে পারবো। এখানে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ এগুলো আছে। তারপরে ফন্ট কালার, শ্যাডো কালার, টেবল অপশন আছে। আমি যদি ধরেন আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর আমি যদি টেবল অপশন থেকে যদি আমি এখানে অল বর্ডার করে দিই, তো এখানে কিন্তু কিছু বর্ডার দেখা যাবে। ঠিক আছে, বর্ডার দেখা যাবে। আর এদিকে যে বর্ডারটা দেখা যাচ্ছে এটা মূলত বর্ডার না, এটা হচ্ছে যে গ্রিড লাইন। আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এগুলো সাদা দেখাবে। দেখেন এখন শুধুমাত্র আমার এই যেতটুকু আমি বর্ডার দিলাম ততটুকুই দেখা যাচ্ছে, আর বাকিটুকু কিন্তু দেখা যাচ্ছে না, পুরোটাই হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে এতটুকু সিলেক্ট করলাম, করে যদি আমি হোম থেকে যে বর্ডার অপশন আছে এখান থেকে যদি আমি অল বর্ডার দিয়ে দিই, তো এখানে এতটুকু বর্ডার দেখা যাবে। এখানে আমি অল বর্ডার দিব, এখানে এতটুকু বর্ডার দেখা যাবে। ঠিক আছে, আর এই অংশটুকু এগুলো সব হোয়াইট হয়ে গেছে। তা আমরা প্রথম দিকে আমাদের কাজের সুবিধার্থে আমরা গ্রিড লাইনটা রাখবো। গ্রিড লাইন রেখে আমরা কাজ করব। যখন আমার নিজেরা মনে হয় যে আমার একটা পেজে আমার গ্রিড লাইনের প্রয়োজন নাই, তখন আমরা ভিউ ট্যাব থেকে আমরা গ্রিড লাইনটা আমরা উঠাই দিব। ঠিক আছে, আর আমাদের এই সেল গুলো চাইলে আমরা বড় ছোট করতে পারবো। আমরা এভাবে ড্র্যাগ করে করে বড় করতে পারবো, আবার চাইলে এখান থেকে আমরা রোটাকে আমরা এভাবে বড় করতে পারবো। হ্যাঁ, আমি এখন এদিকে কলামটাকে বড় করলাম এবং রোটাকে এদিকে বড় করলাম। এখন আমার এইটুকু হচ্ছে সেল, এটা এতটুকু, আবার এটা কিন্তু এরকম লম্বা চিকন লম্বা, আবার এখানে এটা কিন্তু এতটুকু শুধুমাত্র, তারপরে এটা হচ্ছে আবার এরকম এখান থেকে এতটুকু। একটা কলাম এবং একটা রো বড় করার কারণে আমাদের এখানে আমরা 4 ধরনের আমরা সেল দেখতে পাচ্ছি। এটা একটা সেল, এটা একটা সেল, তারপরে এটা একটা সেল, এবং এই সেলগুলো বাকি সব সমান। শুধু একটা কলাম এবং একটা রো বড় করার কারণে আমাদের 4 ধরনের সেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর তারপর আমাদের যে এখানে যে অ্যাড্রেস বার অথবা নেম বক্স যেটাই বলি আমরা, নেম বক্স বা অ্যাড্রেস বার, এখানে যদি আমরা একটা কোনো একটা সেলের নাম লিখে দিই, তাহলে আমাদের এই যে সিলেকশনটা, আমি মাউস ক্লিক করতেছি, এক এক জায়গায় ক্লিক করতেছি, এটা কিন্তু আমার যদি এখানে যদি এটা লেখা লিখে দিই, মানে সেল অ্যাড্রেস লিখে দিই, তাহলে কিন্তু আমাদের সরাসরি এই এই যে সিলেকশনটা ওখানে চলে যাবে। ধরুন আমি এখানে কে কলামের আমি 15 নাম্বার রো মানে এই সেলে যাব, তাহলে আমি যেটা করবো, আমি যদি এখানে লিখে দিই K15, K15 লিখে যদি আমি এন্টার দিই কিবোর্ড থেকে, আমার কিন্তু এখানে নিয়ে আসছে। ঠিক আছে, সিলেকশনটা এখানে চলে আসছে। আমি একটু জুম করি, দেখতে সহজ হবে। তারপরে মনে করো আমি আবার এখানে সিলেক্ট করলাম, এখান থেকে মনে করলাম আমি এফ F20 দিব, F20 দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিব, এই যে আমার F20 সেলে নিয়ে আসছে। ঠিক আছে, তো আমরা এখানে যদি কোনো সেলের অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে আমাদের এই সিলেকশনটা ওখানে চলে যাবে। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। আমরা যখন কোনো একটা ফর্মুলা লিখবো আমরা এখানে লিখতে পারবো, অথবা আমার সেলে লেখার চাইতে আমাদের এখানে লেখাটা সহজ হবে বেশি। আমরা যখন কাজ করবো তখন আমরা এগুলো বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝবো।
তারপরে আপনার এখানে যে বিষয়গুলো আছে, আপনি যদি একটা লেখা, যদি আমি একটা টেক্সট লিখি, আমি একটা টেক্সট লিখলাম, এখন এটাকে, এই লেখাটাকে সিলেকশন করার জন্য জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলেই হবে। মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে যে কার্সর যে উঠানামা করে, এটার দরকার নেই, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো, এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এবং আমাদের প্রত্যেকটা সেলে যেই লেখাটা থাকবে, সেটা টেক্সট হোক বা কোনো নাম্বার হোক, সেটা কিন্তু আমাদের এই ফর্মুলা বারে দেখাবে। ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে কিন্তু। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করে এখন চাইলে আমি এখান থেকে ফন্ট সাইজ বড় করতে পারবো, আমি এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। ফন্ট চেঞ্জ করে দিলাম, এখান থেকে বোল্ড করা যাবে, ইটালিক করা যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে শ্যাডো কালার দেওয়া যাবে, তারপরে এটা হচ্ছে ফন্ট কালার, আপনি যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে, আপনার শ্যাডো কালার সাথে ফন্ট কালারের যেটা দিলে আপনার মানে সুন্দর দেখায়, মানে চোখে দেখতে সুন্দর মনে হয়, সেটাই আপনি ইউজ করবেন। আমি যখন শ্যাডো কালার যখন আমি এরকম দিব, এখন দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আমি যদি শ্যাডো কালার যদি চেঞ্জ করে দিই, এখন কিন্তু ইয়েলোটা দেখা যাচ্ছে মোটামুটি। আবার আমি যে ফন্ট কালার যদি রেড দিই, তাহলে শ্যাডোটা আমি অন্য একটা কালার দিয়ে দিব। যেটা দিয়ে সুন্দর দেখেন। ঠিক আছে, তারপরে পাশে আছে ইনক্রিজ এন্ড ডিক্রিজ, ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ। ঠিক আছে, মানে এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তো মাইক্রোসফট ওয়ার্ডে কিছু অপশন আর একটু বাড়তে ছিল, যেমন ক্লিয়ার অল ফরম্যাটিং, সেটা অবশ্যই এখানে নাই। তবে এখানে ক্লিয়ারের একটা অপশন দেওয়া আছে, ডেডিকেটেড যে অপশনটা, সেটা হচ্ছে এই যে এখানে, এই আমরা যদি হোম ট্যাবের একদম ডান দিকে যদি খেয়াল করি, এই এডিটিং গ্রুপের মধ্যে এই যে এখানে এইটা, এটা হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, এখানে একটা বাটন দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করলে অনেক ধরনের অপশন আসবে আরো, ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্টস, এই ধরনের ভিন্ন ভিন্ন ক্লিয়ারের অপশন আছে। যদি আমি ক্লিয়ার অল দিই, অলটা মানে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, এখানে আর কিছুই নেই, কোনো টেক্সট সহজ চলে গেছে। ঠিক আছে, আবার আমি যদি ক্লিয়ার ফরম্যাট দিই, আমার টেক্সট আছে, শুধু ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেছে। আবার যদি আমি ক্লিয়ার কন্টেন্ট দিই, আমার কন্টেন্ট মানে এখানে যে লেখাটা ছিল, লেখাটা মুছে গেছে, কিন্তু আমার ফরম্যাটটা ঠিকই চলে আসছে, মানে ঠিকই রয়ে গেছে। আমি যদি এখানে অন্য অন্য কোনো কিছু লিখি, সেটা আগের ফরম্যাটে হয়ে যাবে। আমি লিখলাম, আমার ফরম্যাটটা কিন্তু রয়ে গেছে ঠিকই, শুধুমাত্র আমার কন্টেন্ট যেটা, ওটা চলে গেছে। ঠিক আছে, ফরম্যাট কন্টেন্ট। তো ক্লিয়ারটা আমাদের এখানে যেটা ছিল, সেটা আমাদের এদিকে চলে আসছে। এরকম কিছু কিছু চেঞ্জ আসছে। তারপর এখানে আছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা বোঝার জন্য আমি রোটাকে একটু বড় করে নিলাম। এখন যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে কিন্তু এই অংশটুকু কিন্তু ফাঁকা। ঠিক আছে, এই অংশটুকু ফাঁকা। তো এটা ফাঁকা করছি আমি এই জন্য, আমাদের এই অ্যালাইনমেন্ট গুলো বোঝার জন্য। ঠিক আছে, এখানে যে অ্যালাইনমেন্ট আছে, এখানে আমার মোট 6টা আছে। এটা একটা, এটা একটা, দুই, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা আমাদের কি মানে কেমন হবে আমরা একটু দেখবো। এখন আমার এখন যে লেখাটা আছে, এই যে পুরো বক্সের মধ্যে, এটা আছে কোথায়, নিচে এবং বাম দিকে। ঠিক আছে, তো আমি এটাকে যদি ধরেন লেফট দিলাম, লেফট দেওয়াতে এটা কিছুই হয় নাই, আমি সেন্টার দিব। এখন দেখেন এটা সেন্টার চলে আসছে, সরি এটা হচ্ছে মিডল, হ্যাঁ মিডলে দিলাম, এটা হচ্ছে সেন্টার, এখন সেন্টার চলে আসছে। আমি এটাকে একটু বড় করি, তাহলে বুঝতে সহজ হবে। রাইট দিলাম, রাইটে চলে আসছে। এবং এটা হচ্ছে টপ, টপে চলে আসছে। এটা হচ্ছে যে বটম, বটমে চলে আসছে। সেন্টার, মিডল, টপ, লেফট,
এইভাবে করে আমরা এগুলা মানে এক একটা অপশন আমরা এক এক রকম হবে, ঠিক আছে। তারপরে এখানে আছে কি এই ইন্ডেন্ট, যেটা মাইক্রোসফট দেখলাম আমরা ইন্ডেন্ট। আমি যদি ইন্ডেন্ট যদি এখানে বাড়া দিতে চাই তাহলে কি হবে, এক ধাপ সামনে আসবে, অনেকটা কিবোর্ডের ট্যাব প্রেস করার মতো। আবার যদি আমি এটা যদি ডিক্রিজ দিই, পেছন দিকে আবার চলে আসবে, ঠিক আছে। আর ইন্ডেন্ট করলে কিন্তু এটা আমি যদি ইনক্রিজ ইন্ডেন্ট করে দিই তাহলে কিন্তু এটা বাম পাশে কিন্তু কিছু লেখা যাবে না, আমি চাইলেও কিন্তু এখানে কিছু লিখতে পারবো না, ঠিক আছে। এরকম হচ্ছে ইন্ডেন্টের বিষয়টা। ডিক্রিজ করে দিলাম। আর এটা হচ্ছে এই লেখাগুলোকে আমি কিভাবে রাখতে চাই, মানে এখন তো মানে এটা হরিজন্টাল আছে। আমি যদি এটাকে এটা হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে, ঠিক আছে। এখন দেখেন আমি যদি একটু বড় করে দিই, এটা ঘড়ির কাঁটা ঘুরে আমার ডান দিকে, এটা ঘুরে গেছে বাম দিকে। হ্যাঁ, কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। তারপর আছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, এখন ঘড়ির কাঁটা দিয়ে ঘুরে গেছে, যেমন ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে এটা এইভাবে ঘুরে গেছে। তারপর হচ্ছে ভার্টিক্যাল, এটা এখন ভার্টিক্যাল হয়ে গেছে, আমি একটু একটু বড় করতে হবে আরো। এই এখন ভার্টিক্যাল হয়ে গেছে মানে লম্বা লম্বি। তারপর আছে রোটেট টেক্সট আপ, মানে এটা এখানে ওই নিচের দিক থেকে লেখাটা হয়েছে, ঠিক আছে। ডিটা নিচে চলে আসছে। তারপর আছে রোটেট টেক্সট ডাউন, এবার ডাউন নিচের দিকে মানে ডিটা উপরে, এটা নিচে নেমে গেছে। আমি এটার আন্ডারলাইনটা তুলে দিই, আন্ডারলাইন এবং টেলিটটা তুলে দিই, এইভাবে রাখলাম। তারপরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, এটা আমাদের এখন প্রয়োজন নাই, এটা আমরা পরে দেখবো। তো এখানে যে অপশনগুলো আছে আমরা এগুলো দেখলাম, এগুলো বিভিন্ন আমাদের অ্যাঙ্গেল করার জন্য আমরা এগুলা মানে এগুলো এগুলো কিন্তু ব্যবহার হবে আমাদের, অনেক ব্যবহার হবে এগুলো, বিশেষ করে এটাও হতে পারে, এটাও হতে পারে। তারপরে এটা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে। এটা হলে যেটা হবে আমাদের, আমরা কলামটাকে আমরা এভাবে ছোট করে রাখতে পারবো। তারপরে এদিকে আছে রেপ টেক্সট, আমি রেপ টেক্সট দেখার জন্য যেটা করতে পারি, আমি এই জায়গায় অন্য একটা লেখা লিখে নিই। এখন আমি এখানে একটা লেখা লিখলাম, এটা হচ্ছে আমার নিজে এই কলাম ডি তে লিখছি আমি, কিন্তু কলাম ই তেও দেখা যাচ্ছে কিছু অংশ চলে গেছে। তো আমি চাচ্ছি যে আমি কলামটাকে আমি এভাবে বড় করব না, অথবা আমি ডাবল ক্লিক করেও এটাকে আমি লেখার বরাবর বড় করব না, আমার কলাম যতটুকু আছে ততটুকুই থাকুক, কিন্তু আমি এটাকে আমি চাবো যে উপর নিচ করার জন্য, ঠিক আছে, লেখাটাকে আমি উপর নিচ করব, তাহলে সেটা যেটা করতে হবে, আমি রেপ টেক্সটে ক্লিক করব। এখন কিন্তু আমার কলামের সাইজ আছে তাই আছে, শুধু লেখাটা আমার উপর নিচে দুইটা লাইন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে রেপ টেক্সটের কাজ। যদি আপনি অনেক বড় একটা লেখা লিখেন, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে আমি এটাকে কলমটা একটু বড় রাখলাম, এখন আমার লেখাটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এখানে আমার ই এফ পর্যন্ত চলে আসছে। তো আমার মূল লেখাটা কিন্তু ডি কলামের মধ্যে, ঠিক আছে। আমি যদি ইতে যদি আমি একটা অন্য একটা লেখা লিখে ফেলি তাহলে কিন্তু এটা এটুকু আর দেখা যাবে না। তা আমি এখন এটাকে রেপ টেক্সট করার জন্য ডি কলামে কার্সর রাখলাম, রেখে আমি এখন রেপ টেক্সটে ক্লিক করি। এখন দেখেন লেখাটা কিন্তু আমার বক্সের মধ্যে চলে আসছে, ঠিক আছে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, পুরো লেখাটা এখানে আমার 3টা লাইন হয়ে এই বক্সের মধ্যেই ফিক্স হয়ে গেছে। এটা হচ্ছে রেপ টেক্সটের কাজ, লেখাটা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রেখে দিবে। তারপরে এখানে আছে মার্জ এন্ড সেন্টার। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে মার্জের কাজ দেখলাম, একটা টেবলকে কিভাবে মার্জ করতে হয়। হ্যাঁ, সেল মার্জ, এখানে কিন্তু সেটি আছে আমাদের। ধরেন আমি
এখানে এতটুকু আমি মার্জ করব, ঠিক আছে, এইটুকু আমি একটা সেল করে ফেলবো। তাহলে কি হবে, আমি মার্জ সেন্টার, আমি এখানে বাটন আছে যে আমি ক্লিক করি, এখানে আরো কিছু অপশন আসছে, যেটা আমরা পরে দেখবো। মার্জ সেন্টার যদি ক্লিক করে দিই, এখন এটা আমার একটা সেল হয়ে গেছে, ঠিক আছে, একটা সেল হয়ে গেছে। এখানে আমার একটাই কাজ হবে, যদিও আমার এখানে তিনটা এরিয়া এফ জি এইচ হলেও আমার এখানে, আমি যখন এখানে কিছু লিখবো, এটা আমার এই এফ কলামের আন্ডারে লেখাটা হবে, কারণ এটা আমার এফ থেকেই শুরু হয়েছে এই সেলটা। এখানে আমি যাই লিখবো পুরোটাই এই এফ এর আন্ডারে থাকবে, এফ, এবং এখানে 12, এই রো নাম্বার 12, কলাম হচ্ছে এফ। দেখেন আমি যখন এখানে সিলেক্ট করলাম, আমার এখানে কিন্তু দেখাচ্ছে F12, নেম বক্সে কিন্তু দেখাচ্ছে। আমার যখন ফর্মুলা নিয়ে যখন কাজ করব, আমার এটাতে কিন্তু F12 হিসেবেই এটাকে চিহ্নিত করতে হবে। এখানে জি এইচ এগুলো কিছুই আসবে না, ঠিক আছে। আর মার্জ এন্ড সেন্টার মানে কি, সেটা মানে মাঝখানে। আমি যদি ধরেন আমি মার্জ সেন্টার বাদ দিলাম, আমি আমার এই লেখাটাকে আমি রেপ টেক্সট করব না, আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করবো। তাহলে আমাকে কি করতে হবে, তিনটা কলাম আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার। এখন তিনটা মিলে একটা হয়ে গেছে এবং এটা আমার সেন্টারে আছে। আমি এটাকে আরো বড় করে দিই, তাহলে আমি সেন্টারটা ভালো করে বুঝবো যে লেখাটা আমার কোথায় আছে। মার্জিন সেন্টার করলাম, সেন্টার মানে লেখাটা মাঝখানে চলে আসছে। আমি যদি এখান থেকে, এখন যদি আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করি, এখানে বিভিন্ন অ্যালাইনমেন্ট করা যাচ্ছে। এখন সেন্টার এন্ড মিডল করলাম আমি এটাকে, সেম আগের মতো এটাকে বোল্ড করা যাবে, ফন্ট সাইজ বড় করা যাবে, ছোট করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। ফরম্যাটিং গুলো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেভাবে করছি সেভাবে সবই করা যাবে, ঠিক আছে। তারপরে এখানে যে একটা অপশন আছে নাম্বার, এই নাম্বারের এখানে আমাদের এটা দিয়ে, এটাতে আমাদের প্রচুর কাজ থাকবে। নাম্বার অপশনটা হচ্ছে মূলত আমাদের যে এই যে লেখাগুলো, এটা কিন্তু এখন জেনারেল হিসাবে আছে, এখানে লেখা আছে জেনারেল। আমি লিখছি টেক্সট, কিন্তু আমার এখানে হচ্ছে জেনারেল মানে সাধারণ। এটা সে এটাকে টেক্সট হিসেবেও চিহ্নিত করে নাই, আবার নাম্বার হিসেবে চিহ্নিত করে নাই, এটা কিন্তু জেনারেল হিসেবে আছে। এখন আমি যদি এটাকে এখান থেকে টেক্সট করে দিই, এই যে এটা এখন এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা হবে এগুলা। আমি এখানে টেক্সট করে দিলাম, এখন এটাকে সে বুঝবে যে এটা একটা টেক্সট। এতক্ষণ এটা কিন্তু জেনারেল ছিল, ঠিক আছে, এখন হয়ে গেছে টেক্সট। তারপর ধর আমি একটা নাম্বার লিখবো এখানে, দেখেন এখন এইটা একটা নাম্বার, কিন্তু এখানে কিন্তু সে এখনো এটাকে জেনারেল হিসেবেই ধরে আছে। আমি যদি এটাকে জেনারেল ড্রপডাউনে ক্লিক করি, আমি যদি নাম্বার করে দিই, দেখেন নাম্বার করার সাথে সাথে কিন্তু একটা চেঞ্জ আসছে। এখানে চেঞ্জটা হয়েছে আপনি খেয়াল করেন, এখানে একটা দশমিক চিহ্ন এসে গেছে এবং এরপরে দুইটা জিরো আসছে। যখনই আমরা কোনো নাম্বার বা কোনো ডিজিট লিখি, বা কোনো টাকার অঙ্ক লিখি, তখন কিন্তু সেটার এই একটা দশমিক দিয়ে শেষে একটা জিরো জিরো দেওয়া হয়, মানে যেটার মানে হচ্ছে এরপরে আর কোনো ডিজিট নাই, কোনো সংখ্যা নাই, আছে যে জিরো জিরো। এটা এটা অনেকটা কারেন্সির মতো হয়ে যায় আর কি, টাকার অঙ্কে চলে আসছে। এখন যদি আমি এটাকে মানে এটা নিয়ে কোনো কাজ করি নাম্বার হিসেবে, তখন কিন্তু সেই নাম্বার হিসেবে এটাকে ডিটেক্ট করে নিতে পারবে, কারণ আমি এখানে কি করলাম, নাম্বার অপশনে গিয়ে আমি এটাকে নাম্বার হিসেবে বললাম যে এটা একটা নাম্বার। আবার যদি আমি জেনারেল করে দিই, আমার জিরোটা কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখানে যে এই দশমিকের পর যে দুইটা জিরো ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন যদি আমি চাই যে এটাকে আমি নাম্বারই করব, কিন্তু দুইটা জিরো আমি রাখবো না, তাহলে সেটা কি করতে হবে, আমি এটাকে নাম্বার করলাম, এখন এটা নাম্বার হয়ে গেছে, যেখানে দেখাচ্ছে নাম্বার। এখন আমি চাচ্ছি যে নাম্বার হবে, ঠিক আছে, কিন্তু দশমিকের পরে কোনো জিরো থাকবে না, তাহলে কি করতে হবে, আমার জিরোটা বাদ দিতে হবে। বাদ দিব কি হবে, আমি কি এইভাবে কেটে দিব না, কাটার কোনো অপশন নেই। যখন আমি ডাবল ক্লিক করলাম চলে গেছে, বা আমি বাইরে আসবো আবার কিন্তু দেখাচ্ছি। তাহলে এটা যেটা করতে হবে,
সিলেক্ট করলাম, করে আমার এখানে কিছু অপশন আছে দেখেন, এখানে দেখাচ্ছে এটা ক্লিক করলে মানে বাম দিক থেকে সরে যাবে, এটা তো ডান দিক থেকে সরে যাবে। আমি এটা দেখাচ্ছি করে, সিলেক্ট করা আছে, আমি যদি এটা যদি ক্লিক করি, দুইটা ক্লিক করলাম, আমার দুইটা ডান দিক থেকে সরে গেছে। ঠিক আছে, দুইটা আমার দশমিকের পরে যে জিরো গুলো সরে গেছে, কিন্তু আমার এখানে কিন্তু অপশন নাম্বারই দেওয়া আছে। ঠিক আছে, আবার যদি আমি এখানে ক্লিক করি, দুইটা জিরো আবার চলে আসছে। হ্যাঁ, এটা দিয়ে করার পরে আমার এটা লেখাটা বাম দিকে সরে গেছে এবং এই পাশে ডান ডান পাশে দুটো জিরো চলে আসছে। তাহলে এটা হচ্ছে আপনার ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল। মানে ডিক্রিজ মানে কি কমিয়ে দেওয়া, আর ইনক্রিজ মানে কি বাড়িয়ে দেওয়া। এখন আমি যখন ইনক্রিজ করলাম আমাকে দুইটা জিরো বাড়াই দিচ্ছে, আমি যদি আরো ইনক্রিজ করি আরো বাড়াই দিবি। দেখেন আমি ইনক্রিজে ক্লিক করতেছি আর দশমিক পরে শূন্য বাড়াই দিচ্ছি। আর আমি ডিক্রিজ ডেসিমেল করে দিব, একটা ক্লিক করবো একটা কমে যাবে, একটা ক্লিক করবো একটা কমে যাবে, এটা হচ্ছে ডিক্রিজ। বাস, সর্বশেষ একটা ক্লিক করলাম চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেলের মাধ্যমে আমরা দশমিকের পরের সংখ্যাগুলো আমরা আমরা কমায় দিতে পারি। ধরেন আপনি একটা প্রোডাক্টের মূল্য নিয়ে কাজ করবেন, তো সেটার মূল্য হচ্ছে ধরেন 5,423 টাকা 8 পয়সা আছে। ঠিক আছে, 5,423 টাকা 8 পয়সা। হ্যাঁ, এখন এই আপনি চাচ্ছেন যে এটাকে আপনি রাউন্ড ফিগার করবেন। রাউন্ড ফিগার মানে কি দশমিকের পরে সংখ্যাটা আপনি রাখবেন না। তাহলে যেটা করতে হবে, সিলেক্ট করে অবশ্য ডিক্রিজ, যেহেতু আমার দশমিকের পর আমি সংখ্যাটা কমাই দিব, তাহলে কি করতে হবে ডিক্রিজ ডেসিমেল করতে হবে। আমি এখান থেকে ডিক্রিজে ক্লিক করব, একটা দুইটা ক্লিক করলাম, আমার ডেসিমেল পরের সংখ্যাগুলো চলে গেল। আবার যদি আমি এখানে ইনক্রিজ করে দিই আবার চলে আসছে। ঠিক আছে, এইভাবে করে আমরা ইনক্রিজ ডেসিমেল ডিক্রিজ ডেসিমেলের মাধ্যমে আমাদের দশমিকের পর সংখ্যাগুলো আমরা কমাইতে পারি বাড়াইতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন যদি আমি ইনক্রিজ ডেসিমেল করি তাহলে কি হবে, ইনক্রিজ মানে বাড়াবো, তাহলে বাড়ালে আমার এখানে আছে 0.8, এরপরে আর কিছু নাই, তাহলে আমার এখানে একটা জিরো আসবে। আমি যদি ইনক্রিজ করে দিই একটা জিরো আসবে, আবার যদি আরেকটা করে দিই আবার একটা জিরো চলে আসবে। কারণ কি, কারণ আমার এখানে আর কোনো ডিজিট ছিল না, আমি ইনক্রিজ করার কারণে এখানে জাস্ট জিরোটাই আসছে, কিন্তু জিরো মানে জিরো মান তো জিরো কিছু নাই। ঠিক আছে, এরকম। তো এই গেল নাম্বার অপশন। তারপর আসে আমরা এগুলা কন্ডিশনাল ফরম্যাটিং, আমাদের এগুলো নিয়ে অনেক কাজ হবে, প্রচুর কাজ হবে এগুলো নিয়ে। ফরম্যাট এস টেবল, আমরা যখন একটা টেবল ক্রিয়েট করব, টেবল মানে কি আমি ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, আমি এইটুকুর মধ্যে আমি একটা টেবল তৈরি করব। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ফরম্যাট এস টেবলে যাব, এখান থেকে মনে করেন আমি একটা যে কোনো একটা স্টাইল নিব, ধরেন আমি এটা নিলাম, নিয়ে ক্লিক করার পরে এখন একটা ডায়লগ বক্স আসছে, ফরম্যাট এজ টেবল, হোয়ার ইজ দ্য ডেটা অফ ইউর টেবল। এখানে আমার সেল গুলো যে দেখাচ্ছে, এখানে I45 থেকে N54 পর্যন্ত। ঠিক আছে, এইটুকু টোটালটা আমি সিলেক্ট করছি এবং এইটুকু আমার একটা টেবল তৈরি হবে। এখন এখানে একটা অপশন আছে যে মাই টেবল হ্যাজ হেডার, মানে আমার টেবিলের মধ্যে একটা হেড থাকবে। এটা যদি আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে হেড আসবে, না দিলে হেডটা আসবে না। ঠিক আছে, আমি এখানে একটা টিক দিব, দিয়ে ওকে করে দিব। এখন আমার এখানে একটা টেবল তৈরি হয়েছে এবং এখানে কলাম 1 কলাম 2 নামে কিছু অপশন মানে আসছে হেডার। আমি চাইলে আমার এখানে প্রত্যেকটা মানে কলামের আমি হেডার নাম দিতে পারবো। ডাবল ক্লিক করব, করে আমি সিলেক্ট করে জাস্ট একটা কিছু লিখে দিব। তারপর ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমার পাশের এই কলাম 2 তে নিয়ে যাবে। মাউস দিয়ে ক্লিক করলেও হবে, অথবা পাশের মানে ট্যাব বাটন প্রেস করলেও চলে আসবে। ঠিক আছে, কিবোর্ড থেকে ট্যাব, আমি যদি আবার ট্যাব দিই এখন 3 তে চলে আসছে। ঠিক আছে,
তো এখন এখানে মাউসে ডাবল ক্লিক করার দরকার নাই, জাস্ট এখানে মাউস কার্সর রাখলাম, রাখার পর আমি যদি আবার কিছু লিখতে চাই, ফাদার্স নেম লিখে ট্যাব ট্যাব প্রেস করলাম, কলাম 3 তে চলে আসলো। এখন এইখানে লেখাটা কিন্তু আমার পুরোপুরি দেখা যাচ্ছে না, দেখলাম কি করতে, আমি এখানে ডাবল ক্লিক করে দিব। এখন এই লাইনটা এদিকে ডান দিকে সরে গেছে। তারপর এখানে একটা কিছু লিখবো, আবার কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করলাম, পাশে কলামে নিয়ে গেছে। তো এখন এটাও কিছু অংশ দেখা যাচ্ছে না, এখানে একটা ডাবল ক্লিক করে দিব, চলে আসছে, ঠিক আছে। তারপর এখানে লিখতাম হচ্ছে ধরেন অ্যাড্রেস, লিখতাম, লিখে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, তারপর এখানে লিখবো ফোন নাম্বার ট্যাব। এখন এটা দেখা যাচ্ছে না, আবার ডাবল ক্লিক করবো, এই যে কলামে যে পাশে যে লাইনটা, এখানে ডাবল ক্লিক করে দিব, চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। বাস, তাহলে এটা হচ্ছে আমার একটা ট্যাবলের, এটা হচ্ছে হেডার। তো হেডার এখানে একটা কয়েকটা এখানে প্রত্যেকটা হেডার একটা বাটন তৈরি হয়েছে, আমাদের একটু খেয়াল করি। আপনি দেখেন এই যে এখানে একটা বাটন আসছে, এখানে একটা বাটন আসছে, এখানে একটা বাটন আসছে। এই বাটনের কাজ কি? এগুলো হচ্ছে আপনি যখন অনেক বড় একটা ডেটা শিট তৈরি করবেন, এখানে অনেকগুলো নাম থাকবে, ধরেন একটা স্কুলের বা একটা মাদ্রাসার ছাত্রছাত্রীর নামের তালিকা। তখন কি হবে, এখানে অনেকগুলো নাম নাম থাকবে। হ্যাঁ, তখন সেক্ষেত্রে ধরুন আপনার এখানে অ্যাড্রেস থাকবে, প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাড্রেস থাকবে। তখন আপনি যদি অ্যাড্রেস অনুযায়ী যদি দেখতে চান যে মানে ধরেন আপনার এলাকার এই বিভিন্ন গ্রাম আছে, সেই যে কোনো একটা নির্দিষ্ট গ্রামের নাম দিয়ে খুঁজবেন কয়টা বাচ্চা আছে ওই গ্রাম থেকে, তখন আপনি অ্যাড্রেসের এখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে আপনি অ্যাড্রেস অনুযায়ী। তখন আপনি কি করবেন, অল সিলেক্টটা উঠাই দিবেন, উঠাই দিয়ে জাস্ট এটা অনুপাতে কতগুলো নাম দেখাচ্ছে সেগুলো এখানে সবগুলো এই জায়গায় শো করবে। তখন যদি আপনি ওকে দেন, সবগুলো নাম শো করবে, ঠিক আছে। আমরা এগুলো এক এক করে নাম, কিছু নাম আমার তালিকা মানে একটা তৈরি করে আমাদের দেখতে হবে। আবার যদি বলেন যে না আমি মানে দেখবো যে একই নামের ব্যক্তি কতগুলো আছে, তখন দেখা গেছে যে হয়তো বা একই নামে অনেক থাকতে পারে অনেক স্টুডেন্ট, তখন সেক্ষেত্রে আমরা নাম অনুযায়ী এখানে যদি ক্লিক করি, তখন এখানে অল সিলেক্টটা তুলে দিব, তুলে দিয়ে নেম সিলেক্ট করে আমরা ওকে দিব। তখন কি হবে, একই নামের ব্যক্তিগুলো আমাদের এখানে শো করবে, আমরা যে নামটা সিলেক্ট করবো সেই নামটা দিয়ে আমাদের এখানে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে টেবল তৈরি করার সুবিধা। তো তাহলে আপনি এগুলোকে আবার লেআউট চেঞ্জ করতে পারবেন। ধর আমি এটা দিলাম, তারপরে মনে করেন যে এখানে ক্লিক করে আমি আরো কিছু অপশন নিতে পারি। এখানে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু দেখছি এই সব ফরম্যাট গুলা, ঠিক আছে। এখন কিন্তু এখানে আবার কিছু কিছু মানে এই যে লাইনগুলো কিন্তু একটা কালার চলে আসছে। এখন চাইলে আমরা এগুলোকে আবার কিন্তু ইয়ে করতে পারবো, কি ওই বর্ডার, মানে এই যে বর্ডার অপশন থেকে অল বর্ডার দিয়ে আমরা এখানে একটা লাইন দিতে পারবো, এবং চাইলে লাইনগুলো আমরা মোটা করতে পারবো। সিলেক্ট করলাম, বর্ডার অপশনে গিয়ে এই যে অল বর্ডার দেওয়াই আছে, তখন কি করবো আমরা, এই যে লাইন স্টাইল, লাইন স্টাইল থেকে আমরা এই যে মোটা যেটা আছে এটা দিয়ে দিব। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, লাইন স্টাইল, আমরা এটাকে সিলেক্ট করলাম, অল বর্ডার দিলাম। এখন কি হলো, আমাদের এই লাইনগুলো কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। মোটা দাম লাইন সিলেক্ট করার কারণে লেখাগুলো আমাদের লাইনগুলো মোটা হয়ে গেছে। এখন আমাদের এখানে যে হেডারটা আছে এটার কোনো কোনো কালার নেই, আমরা চাইলে এটা কালার দিতে পারবো। আমরা এটা সিলেক্ট করলাম, করে
আমরা এখান থেকেও দিতে পারবো কালারটা। এখানে আমাদের লেখাটা সহ আমাদের ফরম্যাট হয়ে যাবে। আর যদি আমি শ্যাডো থেকে দিই, ধরেন এখানে শ্যাডো কালার আছে, এখান থেকে দিব, তাহলে কিন্তু কালার ফন্ট চেঞ্জ হবে না, শুধুমাত্র আমাদের কালারটাই চেঞ্জ হবে। আমি ধরুন এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি এখন ফন্ট দেখা যাচ্ছে না, ফন্টটা দিব আমি হোয়াইট। আমার নিজের মতো করে এইভাবে করতে পারি। আবার যদি নিজেরা করতে না চাই, তাহলে এখান থেকে যে স্টাইলের এখানে যে অপশনটা আছে, এখান থেকে আমরা নিজের এখান থেকে যেটা দিব, এটা ফন্ট সহ চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, শ্যাডো কালারের সাথে সাথে ফন্টটাও চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে কি আছে, ইনসার্ট সেল, ইনসার্ট শিট রো, ইনসার্ট শিট কলাম। মানে ইনসার্ট মানে কি, কোনো এখানে কিছু প্রবেশ করানো, আমরা চাইলে এখানে একটা বাড়তি কলাম নিতে পারবো, বাড়তি একটা রো নিতে পারবো। ঠিক আছে, ধরেন যে আমি এই বি কলামের পরে আমি আর একটা কলাম নিব, তাহলে আমি সিটাকে সিলেক্ট করব। সিটা সিলেক্ট করে আমি এখানে একটা কলাম নিব, তাহলে যেটা করব, আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট কলাম এখানে একটা ক্লিক করে দিব। এখন যেটা হয়েছে আমার, এটা আমার সি ছিল, এটা এখন ডি হয়ে গেছে, এবং সামনে আমার একটা আরেকটা কলাম তৈরি হয়েছে সি, সেটা সিতে চলে গেছে। তারপর মনে করেন তো আমি এই আমার 5 এর আগে এখানে একটা আমি আরেকটা রো নিব। এখন এখানে একটা আছে, আমি আরো একটা নিব, তাহলে কি করতে হবে, আমার 5 এর সিলেক্ট করলাম। দেখেন যখন আমি 5 এর মধ্যে কার্সর রাখলাম, একটা এই কালো একটা এরোর মতো দেখাচ্ছে, কিন্তু ক্লিক করলেই সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি 5 সিলেক্ট করলাম, পুরো রোটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইনসার্ট শিট রো। ঠিক আছে, শিট রো চলে আসছে। এখন আমার এই লেখাটার আগে আমার দুইটা দুইটা সেল দেখা যাচ্ছে, একটা রো চলে আসছে আমার। ঠিক আছে, তো এটা গেল ইনসার্টের কাজ। এখন এরপর আছে ইনসার্ট শিট। ইনসার্ট শিট মানে কি, আমরা যে গত ক্লাসে দেখলাম যে আমরা এখান থেকে আমরা শিট নিলাম, এই যে এখন শিট 2 তে চলে আসছে, শিট 3, এইভাবে করে আমরা শিট আরো বাড়তে নিতে পারবো। ঠিক আছে, আমি এখন শিট 1 এ আছি, ইনসার্টে যাব, ইনসার্ট শিটে ক্লিক করব, আর একটা শিট চলে আসছে। 4 আসার কারণ হচ্ছে আমার আগে আমি 3টা তৈরি করছিলাম, সেজন্য এখন 4 দেখাচ্ছে। আবার যদি আমি একটা নেই, এটা 5 দেখাবে। আমি এটাকে টেনে এদিকে ড্র্যাগ করে এদিকে সরাই দিব ডান দিকে, বাস। তো আমরা এই শিট ইনসার্টটা আমরা এখান দিয়ে করতে পারি, এখানে জাস্ট প্লাসে ক্লিক করে দিব, একটা করে চলে আসবে। ঠিক আছে, আর এইটুকু, এটাকে আমি যদি সেভ করি এই ওয়ার্কশিটটাকে, তাহলে কিন্তু এই শিটগুলো সহই কিন্তু সেভ হবে। আমার শিট 1 এ আমি এখানে অনেক কিছু করলাম, কিন্তু শিট 2, 4 এগুলোতে কিছুই করি নাই, যেগুলো এগুলো সব ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপর আসুন ডিলেট। ডিলেটে ক্লিক করলে এখানে ডিলেট সেল, ডিলেট শিট রো, ডিলেট শিট কলাম, ডিলেট শিট। আমি যদি ডিলেট শিটে ক্লিক করে দিই, কোনটা ডিলেট হবে, 1 নাম্বার। ওকে, আমি 1 নাম্বার করবো না, আমি 8 নাম্বারটা করবো। আমি 8 নাম্বারটা সিলেক্ট করলাম, করে ডিলেট শিট চলে গেছে। আর 7 নাম্বার ডিলেট শিট। এবার 6 নাম্বারটা ডিলেট শিট, 5 নাম্বার ডিলেটে গিয়ে ডিলেট শিট, 4 নাম্বার গিয়ে ডিলেট শিট। ওকে, আমি সব ডিলিট করে দিলাম শিট গুলো। এখন আমার শিট 1 নাম্বারে আমি আছি, ডিলেট শিট রো দেখবো। রো বলতে আমার এই যে এখানে এই 4 এবং 5 এই দুইটা রো আমি ডিলিট করে দিব, তাহলে কি হবে, আমার এই লেখাটা আমার এই যে এটার নিচে নিচে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে এইভাবে সিলেক্ট করব। কিভাবে করলাম, এইভাবে না কিন্তু, আমি এই যে নাম্বারের উপরে 4 এবং 5 কে ধরে এইভাবে আমি ড্র্যাগ করলাম, দুটো আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি যাবো হচ্ছে ডিলেটে গিয়ে ডিলেট শিট রো, ডিলিট হয়ে গেছে। আমার এইগুলো নাম্বার কিন্তু থেকে থাকবে, কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে আমার এই নাম্বারটা এটার কাছে চলে আসছে। ঠিক আছে, এবার আমি কলাম ডিলিট করবো, তাহলে এটাকে আমি ডিলিট করে দিব, 3 নাম্বার কলাম ডিলিট করে দিব, বা বিটাও আমি ডিলিট করে দিব।
তাহলে কি করতে হবে, এখানে এর উপর আমি এভাবে ড্র্যাগ করব, সি এবং বি দুইটা কলাম সিলেক্ট হয়ে গেল পুরোটাই। ডিলেটে গিয়ে ডিলেট শীট কলাম হয়ে গেছে ডিলেট। এখন এখানে আর একটা কলাম আছে, ঠিক আছে। তারপর ডিলেট সেল, সেটা কি, ধরুন আমার এখান থেকে আমি এখানে একটা লেখা লিখবো, তাহলে আমি বুঝতে পারবো সহজে। আমি এখানে 444 লিখলাম, এখানে মনে করেন আমি 555 লিখবো বুঝার জন্য, এটা হচ্ছে বুঝার জন্য, ঠিক আছে। এখানে লিখলাম 33। এখন আমি এই শীটটা আমি ডিলিট করবো, এটা একটা কালার করি তাহলে আমার বুঝতে সহজ হবে। এই ইয়েলো কালারের যেই সেলটা আছে এটা আমি ডিলিট করে দিব, এটা আমার দরকার নেই। আমি যাব ডিলেটে গিয়ে সেল, এখন এখানে ডায়লগ বক্স আসছে ডিলেট সেল শিফট সেল আপ, ওকে চলে গেছে, ঠিক আছে। এবং আমার নিচে ছিল, উপরে চলে আসছে, এবং এটা এটার জায়গায় চলে রয়ে গেছে, এটা এটার জায়গায় রয়ে গেছে। এবং আমরা সেল ডিলিট করতে পারি। এখন আমি যদি এটাকে ডিলিট করে দিই, ডিলেট সেল শিফট সেল আপ, ওকে চলে গেছে, এটাও চলে গেছে সেল, কিন্তু এটাও আছে এটাও আছে, শুধু এই সেলটা চলে গেছে। যদি আমি এটা ডিলিট করতে চাই, সিলেক্ট করলাম ডিলিট সেল, ওকে চলে গেছে, এবং আমার এই যে যেটা মার্জ করা হয়েছিল সেই মার্জটাও উঠে গেছে, এবং এগুলো আমার প্রত্যেকটা সেপারেট কলাম তৈরি হয়ে গেছে। এখন এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, তখন পুরো মিলে একটা সেল ছিল। তাহলে ডিলিট দেখলাম, এবার আসুন ফরম্যাট। ফরম্যাটের প্রচুর কাজ, ফরম্যাট গুলো আমরা আগামী ক্লাসে দেখবো, আজকে এই পর্যন্তই। ফরম্যাট আছে অটো সাম ফিল, এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আগে আজকে যদি আপনাদের যদি কিছু বলা থাকে বলতে পারেন আজকে ক্লাসের মধ্যে।